স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, কারেন্ট নাই। মোবাইলে শোনা যাবে কিনা জানি না, মোবাইল ডাটা ইউজ করতেছি, দেখা যাক কি হয়। শোনা শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা একটু সামনে কন্টিনিউ ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আগের সপ্তাহ থেকে হয়তো নিয়মিত ক্লাস নিব, সিলেবাসটা শেষ করে ফেলবো আর কি। আপনারা এই সপ্তাহ পর্যন্ত, এখন তো নিয়মিত পরীক্ষার রুটিন দেওয়া আছে, রুটিন অনুযায়ী প্রিপারেশন নেন। আর জেনারেল পার্টটাও পড়তে থাকেন আর কি। জেনারেল যে অংশটা আছে, প্রতিযোগিতা কিন্তু তীব্র হবে এখানে, যেহেতু পোস্ট অত বেশি না, পোস্ট খুবই অল্প, যার ফলে মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে একেবারে। যার কারণে মানে হালকা প্রিপারেশন নিলে কিন্তু রিস্ক আছে, কেমন? জি স্যার। এই হলো অবস্থা। এমনি পড়াশোনা কি কতদূর অগ্রগতি হচ্ছে বলেন দেখি। হ্যাঁ স্যার, আমার সাবজেক্টিভ পার্টে তেমন একটা প্রবলেম হচ্ছে না, কিন্তু জেনারেল পার্টগুলোতে একটু প্রবলেম হচ্ছে, বিশেষ করে জিকে আর কি, সাধারণ জ্ঞান। এটাতে আমি খুবই দুর্বল। কি জিকে ক্লাস নিবো নাকি দু একটা? জি স্যার। জিকে ক্লাস নিতে হবে নাকি দু একটা? জিকে এত কঠিন না তো। স্যার, একটু সাজেশন দিলে ভালো হয় যে কিভাবে পড়বো, আমি আসলে বুঝতেছি না। কোন বই থেকে পড়তেছেন? হ্যাঁ স্যার, জিকের জন্য আমি ওই যে নাবিলস জিকে এটা দেখতেছি। নাবিলস জিকে, আমি ওই বইটা হাতে দেখি নাই। আমি এমনি MP3টা বেস্ট মনে ছিল। MP3 জর্জ যে বইটা আছে, ওই বইটা আমার কাছে সবচেয়ে ভালো, জি। আমি ওইটাই ওইটাই পড়ছি। আর প্রফেসরস এর একটা ডাইজেস্ট ছিল, এই দুইটা বই পড়ছিলাম আর কি। তো আমার কাছে MP3 প্রেজেন্টেশনটা খুব সুন্দর লাগছে, এবং ওদের আলোচনাটাই ছিল প্রশ্ন উত্তর। পাশাপাশি ওটা পড়লে দেখলাম যে মোটামুটি খুব দ্রুত পড়া যায় আর কি। আর এই আর কি, তো সেক্ষেত্রে MP3টা নিতে পারেন যদি ভালো লাগে আর কি, MP3 বাংলাদেশটা। আর অবশ্যই নিবন্ধনের প্রশ্নগুলো পড়তে হবে আগে। BCS এর প্রশ্ন ব্যাংকটা আমি একটা ভিডিও করবো আলাদা, ইয়ে পার্ট নিয়ে, যে যাতে আপনারা প্রিপারেশন নিতে পারেন আর কি। আচ্ছা, আজকে আমরা আহ তাহলে লেকচারে চলে যাই নাকি? আমাদের জি স্যার। সিলেবাসটা আমরা এখন কিন্তু দ্রুত আগাবো। আপনারা জিকে কিন্তু খুবই সহজ, জিকে একটু পড়তে হয় আর কি। ম্যাথমেটিক্যাল ম্যাথ হবে সুবিধা হচ্ছে, ম্যাথ যদি পারা যায়। আমাদের এই বইটা কি নিছেন, সমীকরণ নিবন্ধন বইটা? না স্যার, ওটা এখনো কালেক্ট করা হয় নাই, আমি মূলত ওই যে পিডিএফ গুলো দেখে আচ্ছা, মানে আচ্ছা, ঠিক প্রিপেয়ার আছে। আচ্ছা, হচ্ছে। পিডিএফ পিডিএফ বই থেকে দিই আমি, সমস্যা নাই, একই জিনিস। মানে বরঞ্চ বইতে আমি এখানে একটু হাইলাইটস করে দিই। কিন্তু ওই জি। বইটা পারলে নিয়েন তাহলে। ওই ওখানে কিছু মডেল টেস্টের দেওয়া থাকে। আর বই পড়ার আলাদা একটা টেস্ট আছে নিঃসন্দেহে, সেটা একটু পারলে নিয়ে নিন, তাহলে সুবিধা হবে। কেমন, পরে বই আবার পাবেন না, বইটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে তো। প্রিন্ট আউট হয়ে গেলে হয়তো নাও পেতে পারেন আবার। রকমাইতে অলরেডি যে কটা দিয়ে সবগুলো শেষ হয়ে গেছে আর কি। আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা আজকে যে কথা বলবো, এটা কি আছে নিশ্চয়ই দেখতেছেন, চ্যাপ্টার 3, কেমন? এটা হলো অ্যাকাউন্টিং ফর লেবার। হ্যাঁ, হিসাব, শ্রম ব্যয়ের হিসাব রক্ষণ, অর্থাৎ লেবার তো বোঝা যাচ্ছে এখান থেকে। আহ এই টপিকটা অত বড় না আর কি, অল্প কিছু এখানে বলা আছে। অ্যাকাউন্টিং ফর লেবার, ডিফারেন্ট মেথডস অফ পেমেন্ট ওয়েজেস, কেমন? অর্থাৎ শ্রমিকদেরকে যে আমরা মজুরি পরিশোধ করি, তার পদ্ধতিগুলা এখানে আলোচ্য আলোচ্য বিষয় আর কি। কতগুলা পদ্ধতিতে শ্রমিকদেরকে পেমেন্ট করা হয়, এটার উদ্দেশ্য কি, এবং কিভাবে পেমেন্ট করলে শ্রমিকদের থেকে বেশি কাজ আদায় করা যায়। সেই জন্য বিভিন্ন গবেষক বা মনীষী বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করছে। সেই পদ্ধতির বিষয়গুলো থেকে কিছু ম্যাথও আসে, সেগুলো হচ্ছে আমাদের এখানকার মূল আলোচ্য বিষয় আর কি। আপনারা দেখলে বুঝতে পারবেন। শুরুতে দেওয়া আছে কিছু ধারণা, কেমন? যে শ্রম, লেবারের কিছু ধারণা দেওয়া আছে। যেমন মিনিং অফ লেবার বা শ্রমের ধারণা। শ্রম বলতে আমরা কি বুঝি? শ্রম বলতে বলা হয়েছে যে মানব শক্তি দ্বারা সম্পাদিত কাজকে শ্রম বলা হয়। মানব শক্তি বলতে হিউম্যান পাওয়ার, যেটা কেমন ম্যান পাওয়ার, যেটা ম্যান পাওয়ার যে কাজগুলো করে, এবং কাজের দ্বারা যে যে সমস্ত কাজ সম্পাদিত হয়, এটা একটা সব প্রশ্ন উত্তর কিন্তু। মানে যে প্রশ্ন আসে যে শ্রম বা লেবার কাকে বলে, কেমন? তো উত্তর হচ্ছে যে মানব শক্তি দ্বারা সম্পাদিত কাজকে শ্রম বলা হয় আর কি, কেমন? এখন
একটা জিনিস প্রোডাকশন করতে গেলে একদিকে যেমন কাঁচামাল লাগে, আর দিকে আমাদের শ্রমিক লাগে, কেমন? শ্রমিক ছাড়া পৃথিবীতে কোনো কাজে সম্পাদিত হয় না। এই জন্য এটাকে ম্যান পাওয়ার বলা হয় আর কি। আচ্ছা, এখন লেবার কস্ট, সেটা হলো যে এই যে ম্যান পাওয়ার বা মানব শক্তি যে শ্রম দেয়, তারা তো ফ্রিতে দিবে না, তাদেরকে কি দিতে হয়? তাদের শ্রমের বিনিময়ে কিছু ব্যয় দিতে হয়, সেটাকে আমরা লেবার কস্ট বলি, কেমন? যেমন মজুরি, কোথাও মজুরি যেটা মান্থলি হয় সেটা হলো স্যালারি, যেটা আমরা পাই আর কি, বেতন। আর মজুরি হলো যেটা সাপ্তাহিক বা ডেইলি বেসিস, সেটা হলো মজুরি। বাতা, ওভারটাইম, এটা বেসিক্যালি কয়েকটা জায়গায় চলে, যেখানে বিশেষত গার্মেন্টস, অর্থাৎ 8 ঘন্টার বাইরে অতিরিক্ত যে কাজটা সেটা হলো ওভারটাইম। বোনাস, সেটা আমরা জানি, আমরা ঈদের সময় পাই, কেমন? প্রভিডেন্ট ফান্ড, এটা কর্মচারী কল্যাণ তহবিল আর কি। গ্র্যাচুইটি মানে হলো যে এককালীন, ধরুন আমরা যখন চাকরি করি এককালীন যে টাকাটা পাবো, 70-80 লাখ টাকা ধরুন নবম গ্রেডে পাওয়া যায়, মানে চাকরি বেঁধে 30 লাখ 40 লাখ যেটা একত্রে পাওয়া যায় সেটাকে বলে গ্র্যাচুইটি, কেমন? আর রিটায়ার্ড করার পরে প্রতি মাসে যেটা পাওয়া যায় সেটাকে বলে পেনশন আর কি। আচ্ছা, এখন আসেন ডিরেক্ট লেবারটা কি, এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। যে শ্রম সরাসরি পণ্য উৎপাদনের সাথে যুক্ত, কেমন? যেটা আমরা সরাসরি মানে প্রোডাকশনে ব্যবহার করি, সেটা হলো ডিরেক্ট লেবার। এখন এখানে ডিরেক্ট লেবার, এটা অবশ্যই আপনাকে জানতে হবে উদাহরণটা, কেমন? যেমন কারখানার মেশিন অপারেটরের মজুরি। হ্যাঁ, মেশিন যখন প্রোডাকশনে কোনো মেশিন চলে, হ্যাঁ, ওই মেশিন অপারেটরের মজুরি সেটা হলো প্রত্যক্ষ শ্রম। কিন্তু যেটা দারোয়ানের মজুরি, ধরেন একটা বিল্ডিং, একটা কারখানার মধ্যে গেটের বাইরে দারোয়ান থাকে, সে কিন্তু বিল্ডিংটা পাহারা দেয়, গেটের সামনে দাঁড়িয়ে থাকে, সে হলো পরোক্ষ মজুরি। আর যিনি মেশিন চালায়, যেটা সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত, সেটা হলো প্রত্যক্ষ মজুরি, কেমন? এই যে পরোক্ষ শ্রম একটু পরে আসছে, ইনডাইরেক্ট লেবার, সেটা হলো সুপারভাইজারের বেতন অথবা দারোয়ান বা নিরাপত্তা প্রহরী, কেমন? হ্যাঁ, তাহলে উদাহরণটা আমাদেরকে পরিষ্কার জানতে হবে। যে শ্রম সরাসরি উৎপাদনে যুক্ত নয়, কেমন? হ্যাঁ, সেটা হলো পরোক্ষ শ্রম আর কি। তারপরে আছে সময়ভিত্তিক মজুরি, কেমন? টাইম রেট সিস্টেম, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়, সেটা ঘন্টা হইতে পারে, মাস হইতে পারে, দিন হইতে পারে। তাহলে যদি নির্দিষ্ট সময় অনুযায়ী শ্রমিককে মজুরি প্রদান করা হয় সেটা হলো সময়ভিত্তিক মজুরি, কেমন? এখানে কাজের চেয়ে সময়কে গুরুত্ব বেশি দেওয়া হয়, যে কে কত সময়ের ভিত্তিতে কাজ সে সম্পাদন করতে পারে, কেমন? ওভার টাইম, সেটা আমরা অলরেডি বলছি, যে নির্ধারিত কর্মঘন্টার বাইরে অতিরিক্ত যদি কাজ করানো হয় সেটা হচ্ছে এটা স্পেশালি আমরা জানি গার্মেন্টস এ হয় আর কি। আমাদের ইন্টারন্যাশনাল লেবার কোড যেটা আছে সেখানে বলা আছে যে একজন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করবে, কেমন? 8 ঘন্টার বাইরে যে অতিরিক্ত 2 ঘন্টা 3 ঘন্টা যে যাই করুক, সেটার জন্য তাকে ডাবল স্যালারি দিতে হবে। অর্থাৎ যদি 1 ঘন্টা সে 100 টাকা পায়, ওভার টাইম জন্য তাকে ডাবল 200 200 করে দিতে হবে। এটা লেবার কোড আইনে বলা আছে আর কি, কেমন? যে তাহলে ওভার টাইম বেসিক্যালি বলা হয় যে নির্ধারিত কর্মঘন্টার বাইরে অতিরিক্ত যদি কাজ করানো হয়, কেমন? অতিরিক্ত কাজ, এটা হলো ওভার টাইম। এমনি আমাদের স্থানীয় ভাষায় অপার টাইম বলে আর কি, কেমন? লেবার পে রোল বা মজুরি শিটটা কি, এখানে বলা আছে নির্দিষ্ট সময়ের জন্য সকল শ্রমিকের মজুরি, কর্তন, নিট প্রদেয় টাকার পরিমাণ ইত্যাদি তালিকা যেখানে উল্লেখ থাকে সেটা হলো মজুরি শিট, কেমন? এগুলো একটু জাস্ট মানে একটা গার্মেন্টস এর মজুরি রিলেটেড যে উপস্থাপনা, যেখানে একটু পড়েন দেখি কি বলছে এখানে। সুমাইয়া, সুমাইয়া একটু পড়েন কি বলছে এখানে, উপস্থিত নিবন্ধন কি বলছে এটা? উপস্থিতি নিবন্ধন, অ্যাটেন্ডেন্স রেজিস্টার, শ্রমিকের উপস্থিতি ও অনুপস্থিতির তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত রেজিস্টার। মজুরি নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ। তারপর কাজের কার্ড বা সময় কার্ড, জব কার্ড অর টাইম কার্ড। কোনো শ্রমিক কোনো কাজ বা অর্ডারে কত সময় ব্যয় করেছে তার বিবরণ থাকে। এর মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষ শ্রম নির্ধারণ করা হয়। এগুলো গার্মেন্টস শ্রম মানে এখন ট্রাম আপনার এই জব কার্ড বা টাইম কার্ড মানে কত ঘন্টা কাজ করছে, কত ঘন্টা এখানে এখানে লিপিবদ্ধ থাকে আর কি, কেমন? মানে কাজের সময়টা জানা যায় আর কি। হ্যাঁ, তারপরে টার্ন ওভারটা কি? নির্দিষ্ট সময়ে শ্রমিকের নিয়োগ ও চাকরি ত্যাগের হারকে শ্রম টার্নওভার বলে। উচ্চ টার্নওভার উৎপাদন ব্যয় বৃদ্ধি করতে পারে। টার্ন ওভার মানে হলো যে ধরেন আপনি একটা চাকরি করছেন, অনেকে আছে ধরেন প্রাইমারি স্কুল চাকরি করে, পরে আবার কলেজে ঢুকে ঢুকে যায়, আবার কলেজে চাকরি করে দেখা যায় অ্যাডমিন ক্যাডারে চলে যায়, অথবা কলেজে শিক্ষা ক্যাডারে আছে, পরে দেখা যায় অডিট ক্যাডারে চলে যায়। এই যে মানে এক চাকরি থেকে আরেক চাকরিতে সুইচ করা, টার্ন করা মানে চেঞ্জ হয়ে যাও, কেমন? এটা ভালো, মানে এতে অভিজ্ঞতা বাড়ে। ধরেন একজন মানুষ যখন একই সাথে 2-3টা জব করে, তার যে অভিজ্ঞতা আর যে একটা জব করে তার অভিজ্ঞতার মধ্যে কিন্তু পার্থক্য থাকে, কেমন?
এটাকে টার্ন ওভার। এই জন্য টার্ন ওভার এটা সীমিত পর্যায়ে থাকলে প্রতিষ্ঠানের জন্য দক্ষতা বৃদ্ধি পায়, আবার অতিরিক্ত হইলে প্রতিষ্ঠানের ক্ষতি হয়। কেমন? শ্রম টার্ন ওভার যদি শ্রমিকরা যদি একসাথে একসাথে লিভ করে, অথবা বেশিরভাগ শ্রমিক একত্রে একত্রে চাকরি ছেড়ে অন্য চাকরি চলে যায়, তাহলে প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর আর কি। আচ্ছা, তারপরটা কি বলা আছে? শ্রম দক্ষতা ও উৎপাদনশীলতা। নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রমিকের উৎপাদন ক্ষমতাকে শ্রম দক্ষতা বলে। দক্ষতা বাড়লে প্রতি একক ব্যয় কমে। তারপর প্রণোদনা পরিকল্পনা। শ্রমিকদের অধিক উৎপাদনে উৎসাহিত করতে বোনাস বা অতিরিক্ত সুবিধা প্রদান করা হয়, যেমন হেলসি পরিকল্পনা, রোয়ান পরিকল্পনা। এটা এটা উদাহরণটা অ্যাপ্রোপ্রিয়েট না। উদাহরণটা হলো মানে প্রণোদনা মানে হলো যে ইনসেন্টিভ আর কি। ধরেন আপনি যখন অতিরিক্ত কোনো কাজ করবেন, তখন বস চাইলে আপনাকে বেতন বাড়াইতে পারে, এটা একটা প্রণোদনা। চাইলে আপনাকে ছুটি দিতে পারে, এটা একটা প্রণোদনা। চাইলে আপনাকে সিঙ্গাপুর সফরে পাঠাতে পারে, এটা একটা প্রণোদনা। চাইলে আপনাকে গাড়ি সুবিধা দিতে পারে, এটা একটা প্রণোদনা। চাইলে আপনাকে একটা প্লট কিনে দিতে পারে, এটা একটা প্রণোদনা। মানে আমরা তো জানি, যারা আমরা কমার্সে পড়ি, প্রণোদনা বেসিক্যালি দুই প্রকার। কেমন? একটা হলো আর্থিক, আর একটা হচ্ছে অনার্থিক। ধর আপনার রুমটা এসি করে দিল, আপনাকে একটা গাড়ি সুবিধা দিল, আপনাকে ছুটি বাড়িয়ে দিল। হ্যাঁ, এটা হলো তারপরে আর্থিক হলো যে আপনার বেতন বৃদ্ধি করে দেওয়া, আপনাকে এক্সট্রা বোনাস দিয়ে দেওয়া, আপনাকে লিভে পাঠিয়ে দেওয়া। তো এটা বেসিক্যালি কর্মীদেরকে ইনসেনটিভ দেওয়া হয় উৎসাহিত করার জন্য, যাতে সে আরো মনোযোগ দিয়ে কাজ করে। আর যারা কাজ করে তাদের মধ্যে একটা উৎসাহ আসে, উনি কাজ করার কারণে এত সুবিধা পেয়েছে, আমরাও কাজ করি। হ্যাঁ। এখন এখানে যেটা দেওয়া আছে, এরা এই এই ধরনের ইনসেনটিভের প্রবর্তক আর কি। তারা কিছু প্ল্যান দিছে, তার নাম অনুযায়ী একটা হচ্ছে হেলথি হেলথি প্ল্যান, আর একটা হচ্ছে ওয়ান প্ল্যান। কেমন? তারা কিছু পরিকল্পনার কথা বলছে যে কর্মীদের কিভাবে উৎসাহিত করা যায়, তারা কিছু গবেষণা করছে। আমরা সেটাও দেখবো। কেমন? আচ্ছা। আহ এখানে 15 নম্বর কি বলছে? শ্রম ব্যয় নিয়ন্ত্রণ কি বলছে এখানে? সঠিক উপস্থিতি রেকর্ড, কার্যকর তদারকি, দক্ষতা বৃদ্ধি এবং অপচয় রোধের মাধ্যমে শ্রম ব্যয় নিয়ন্ত্রণ করা হয়। ইউসুফ সরকার কেমন আছেন? এখানে বেকার টাইম, কেমন আইডল টাইম যেটা আছে নিবন্ধনে আসছে, যে বেকার সময় হলো শ্রমিকদের কারখানায় উপস্থিত থাকাকালীন এমন এক সময় যখন মজুরি পরিশোধ করা হওয়া হলেও কোনো উৎপাদন হয়নি। অর্থাৎ শ্রমিকরা সবাই আছে, কিন্তু প্রোডাকশন বন্ধ আছে। কেমন? এটা হলো আইডল টাইম, এটা একটা অপচয়। কেমন? এখন কেন হয় আমাদের জানতে হবে। যদি কোনো কারণে মেশিন নষ্ট হয়ে যায়, কেমন, হঠাৎ করে ধরেন বিদ্যুৎ চলে গেছে, জেনারেটর কাজ করতেছে না, তাহলে যন্ত্রপাতি ত্রুটি হতে পারে, বিদ্যুৎ বা লোডশেডিং কারণে হতে পারে। সব ঠিক আছে, র মেটেরিয়ালস নাই, কেমন, কাঁচামাল নাই, কাঁচামাল সংকট পড়ে গেছে। মানে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, প্রাকৃতিক ভাবে হোক বা মানুষ সৃষ্ট হোক, যে কোনো কারণে যখন উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়, কেমন, শ্রমিকরা হাজির আছে, তারা কাজে নিয়োজিত আছে, বাট কাজ চলছে না, সেটা একটা লস। কেমন? এটা একটা বেকার সময় বা আইডল টাইম। তাহলে আমাদের সবসময় বেকার সময় থেকে আমাদের জানতে হবে, উদাহরণগুলো জানতে হবে। কেমন? যন্ত্রপাতির ত্রুটি, বিদ্যুৎ বিভ্রাট, কাঁচামালের অভাব, এই যে উদাহরণগুলো আছে, এগুলো আমাদের কি করতে হবে? ভালো করে জানতে হবে। আচ্ছা, তারপরে এটা কোথায় হিসাব রক্ষণ বা কোথায় দেখানো হয় বলছে? একটা হচ্ছে নর্মাল আইডল টাইম, আর একটা হচ্ছে অ্যাব নর্মাল আইডল টাইম। কেমন? নর্মাল আইডল টাইম এটা মানে প্রতিটা প্রতিষ্ঠানে কিছু অংশ হয়। একটা মেশিন মানে যখন স্টার্ট দেয় তখন কিছু ধরেন নষ্ট হয়। এটা হচ্ছে নর্মাল আইডল টাইম। আর অ্যাবনর্মাল আইডল টাইম হলো যে যেটা প্রত্যাশার বাইরে হয়। হ্যাঁ, ধরুন আমরা হয়তো একটা মেশিন স্টার্ট দিতে দিতে 5 মিনিট নষ্ট হবে আশা করলাম, কিন্তু দেখা যায় মেশিন স্টার্ট দিতে দিতে 1 ঘন্টা চলে গেল। কিন্তু এরকম কিছু হয়, সেটা হচ্ছে অ্যাবনর্মাল আইডল টাইম। কেমন? সেটা সরাসরি লাভ ক্ষতি হিসাবে দেখানো হয়। তো এরপরে আছে জব কার্ড। কেমন? জব কার্ড হলো যে আহ এখানে একটা নির্দিষ্ট কাজে কতটুকু সময় ব্যয় করেছেন তা রেকর্ড করা হয়। এটি মূলত পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণে ব্যবহৃত হয়। কেমন? অর্থাৎ একটা কাজ করতে কতটুকু সময় ব্যয় হয়েছে, সেটা যে কার্ডে জানা যায়, সেটা হলো জব কার্ড। কেমন? আচ্ছা, অলস সময় নির্ধারণের জন্য জব কার্ড ব্যবহৃত হয়। মানে একটা কাজের মধ্যে কতটুকু কাজ হয়েছে আর কতটুকু কাজ হয় নাই, সেটা দুইভাবে আমরা বের করতে পারবো এখানে। আচ্ছা, এখানে বলা আছে যতগুলো আলাদা আলাদা কাজ বা জবে অংশ নেবেন, প্রতিটি কাজের জন্য তাকে একটি করে নতুন জব কার্ড পূরণ করতে হয়। ফলে অলস সময়টা বের করা সহজ হয়। আচ্ছা, এরপরে আছে টাইম কার্ড। কেমন? টাইম কার্ড, জব কার্ডে বেসিক্যালি কাজের বিবরণ থাকে, আর টাইম কার্ড হলো সময়ের বিবরণ। কেমন? কখন প্রবেশ করলো ও কখন বের হলো, এই দুইটা জিনিস এখানে লিপিবদ্ধ করা হয়। ঢোকার সময় লিপিবদ্ধ করা হয়, বের হওয়ার সময় কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ মোট উপস্থিতির সময়
রেকর্ড করা হয়। এটি মূলত মোট মজুরি, বেতন ইত্যাদি নির্ধারণে ব্যবহৃত হয়। কেমন? আচ্ছা, এটি কারখানার গেটে বা প্রবেশপথে রাখা হয়, যেখানে দৈনিক তার আসা এবং যাওয়ার সময় হাজিরা রেকর্ড করে। এগুলো বেসিক্যালি প্রাইভেট প্রতিষ্ঠানে চরম আকারে করে। কেমন? হ্যাঁ, স্পেশালি গার্মেন্টস সেক্টরে, যে ঢুকার সময় এন্ট্রি করে, বের হওয়ার সময় এন্ট্রি করে, ফলে মানে টোটাল টাইমটা খুব সহজে বের হয়ে যায়। এমনকি ওরা আরো পানিশমেন্ট দেয়। 5 মিনিট লেট করলে ওই দিন বাতিল করে দেয়। 3 দিন অ্যাবসেন্ট হইলে বা লেট হইলে বেতন কাটিয়ে দেয় একদিনের। অনেক রকম পানিশমেন্ট আছে আর কি। হ্যাঁ, আচ্ছা। ওভারটাইম আমরা বলছি এতক্ষণ। কেমন? ওভারটাইম কি জিনিস সেটা বলছি। ওভারটাইম বা অতিরিক্ত সময় মজুরি কোথায় অন্তর্ভুক্ত তা প্রকৃতির উপর নির্ভর করে। কারখানা ও পরিবেশ। ফ্যাক্টরি ওভারহেড হলো যদি ওভারটাইম নিয়মিত কাজের অংশ হিসাবে সাধারণ সাধারণ কারণে হয়, তবে একে পরোক্ষ মজুরি হিসাবে কারখানার উপরিব্যয়ে অন্তর্ভুক্ত করা হয়। কেমন? আর ডিরেক্ট ওয়াজেস, যদি কোনো বিশেষ ফরমায়েশ বা অর্ডারের কাজ দ্রুত শেষ করার জন্য নির্দিষ্ট ভাবে ওভারটাইম দেওয়া হয়, তখন তাকে প্রত্যক্ষ মজুরি হিসাবে মুখ্য ব্যয়ের সাথে যোগ করতে হয়। অর্থাৎ ওভারটাইম কোথায় আমরা লিখবো, এটা কখনো কারখানার উপরি ব্যয় হিসাবে দেখাইতে হয়, যখন নিয়মিত কাজের অংশ হিসাবে ওভারটাইম নিতে হয়। কেমন? আর যদি হঠাৎ করে বড় একটা অর্ডার করছে কোম্পানিতে, ধরেন এখন ফুটবল খেলা চলতেছে, যে আর্জেন্টিনা ব্রাজিলের 10,000 করে আমরা জার্সি অর্ডার পাইছি, যেটা আমাদের ক্যাপাসিটির বাইরে, এখন হুট করে মেশিনও আনা যাবে না, তখন আমরা কি করলাম, 3 শিফট চালু করে দিলাম। কেমন? 3 শিফট চালু করতে যাই আমাদের শ্রমিকদেরকে আমরা বললাম যে তোমরা প্রত্যেকে 4 ঘন্টা বেশি করে কাজ করতে হবে। এই যে বিশেষ ফরমাইশ বা অর্ডারের কারণে কারণে যদি আমরা লেবারদেরকে বেশি পরিশ্রম করাই, ওভার টাইম দিতে হয়, সেটা একটা প্রত্যক্ষ খরচ। কেমন? আচ্ছা। আর একটা হচ্ছে আয় বিবরণীতে ইনকাম স্টেটমেন্ট দেখানো। প্রশাসনিক বা বিক্রয় কর্মীরা ওভারটাইম করলে তা প্রশাসনিক বা বিক্রয় পরিব্যয় হিসাবে আয় বিবরণীতে দেখানো হয়। কেমন? বুঝছেন কিনা? আচ্ছা। জি স্যার। এরপরে এরপরে মজুরি প্রদানের স্যার, বিভিন্ন এই পদ্ধতি। আয় হ্যাঁ, বিবরণী চার্টটা দেওয়া হয়, মানে প্রশাসনিক বা বিক্রয় বিভাগের কর্মী, এটা তো সাধারণত বেতনের আন্ডারে থাকে ওরা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওরা ওই সেলস, আমাদের আছে বিক্রয় প্রশাসনিক ব্যয় যেটা আছে পরিচালন ব্যয়ের মধ্যে, ওখানে বিক্রয় কর্মীর বেতন হিসেবে দেখানো হয় আর কি। আচ্ছা। আচ্ছা। এরপরে এরপরে আছে মজুরি প্রদানের বিভিন্ন পদ্ধতি, ডিফারেন্ট মেথডস অফ পেমেন্ট ওয়েজেস। কেমন? আমরা এতক্ষণ বলছি যে এটা নিয়ে গবেষণা আছে। এর মধ্যে একটা হলো সময় ভিত্তিক মজুরি। কেমন? টাইম ওয়েজ সিস্টেম। এই পদ্ধতিতে শ্রমিককে কাজের পরিমাণ নয়, বরং কাজের সময় অনুযায়ী কি করা হয়, মজুরি দেওয়া হয়। যে কত ঘন্টা কাজ করছে সেটা দেখানো হয়, যে ঘন্টা, দিন, মাস, সপ্তাহ এগুলা কাউন্ট করে মজুরি দেওয়া হয়। যেমন আহ, আহ, প্রতি ঘন্টা 100 টাকা করে পাবে। কেমন? 8 ঘন্টা কাজ করলে 100 টাকা। অর্থাৎ সময় ভিত্তিতে যত ঘন্টা কাজ তত টাকা। এই পদ্ধতিতে এগুলো বললে পারবেন। আচ্ছা, খণ্ডভিত্তিক মজুরি কি বলছে এখানে পড়েন তো। উৎপাদিত এককের সংখ্যার ভিত্তিতে মজুরি নির্ধারিত হয়। যেমন প্রতি ইউনিট 20 টাকা হলে 50 ইউনিটে 1,000 টাকা। এতে শ্রমিক বেশি উৎপাদনে উৎসাহিত হয় এবং প্রতিষ্ঠানের উৎপাদন বাড়ে, কিন্তু গুণগত মান কমে যাওয়ার ঝুঁকি থাকতে পারে। অর্থাৎ এখানে ইউনিট ভিত্তিক ঠিক করছে যে যদি প্রতি ইউনিট তুমি 20 টাকা করে পাবা এবং যত ইউনিট কাজ করতে পারো, ফলে কর্মী বা শ্রমিক তারা নিজেরাই দৌড়াইতে শুরু করে, যে আমি যদি আজকে 50 ইউনিট কাজ করতে পারি তাহলে আমি 1,000 টাকা পাবো, যদি 100 ইউনিট কাজ করতে পারি তাহলে আমি 2,000 টাকা পাবো। এতে মানে অটোমেটিক এটা একটা অটো ইনসেন্টিভ আর কি। আর যারা স্পিড এবং কাজে দক্ষ আছে তারা দ্রুত কাজ করে। ঝুঁকি থাকে কি হয়, অনেক সময় কাজ মানে ছিঁড়াফাড়া হয়ে যায় বা ত্রুটি হয়ে যায় আর কি। এরপরে কি আছে? হেলস হেলসি প্রণোদনা পরিকল্পনা। হুম, হ্যাঁ, কি বলছে যদি পড়েন। হেলসি প্রিমিয়াম পরিকল্পনা হলো একটি উদ্দীপনামূলক মজুরি ব্যবস্থা। নির্ধারিত মান সময়ের চেয়ে কম সময়ে কাজ শেষ করলে সাশ্রয়ী হওয়া সময়ের একটি নির্দিষ্ট অংশ, সাধারণত 50% বোনাস হিসেবে দেওয়া হয়। ফলে সময় সাশ্রয়ে শ্রমিক ও মালিক উভয়ই লাভবান হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৌশলী এফ এ হেলসি 1891 সালে এই পদ্ধতি প্রবর্তন করেন। তার নাম অনুসারে এই পদ্ধতি নামকরণ করা হয়। অনেক প্রতিষ্ঠান বাঁচানো সময়ের 50 থেকে 75% পর্যন্ত বোনাস প্রদান করে থাকে। তাহলে এখানে কনসেপ্টটা হলো যে মূলত আমরা শ্রমিকদের থেকে বেশি কাজ আদায় করতে ইনসেন্টিভ দিতে হবে। কেমন? ইনসেন্টিভ ওয়েজেস সিস্টেম। তাহলে এই ইনসেন্টিভটা কতটুকু দিব সেটা নিয়ে বিভিন্ন গবেষণা আছে। এর মধ্যে একজন করছে, তার নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৌশলী এফ এ হেলসি। কেমন? 1891 সালে সে একটা গবেষণা করছে, তার নাম থেকেই নেওয়া হয়েছে হেলসি প্রিমিয়াম প্ল্যান। কেমন? সে বলছে যে কোনো শ্রমিক যদি কম সময়ে কাজ শেষ করে, অর্থাৎ
কাজ শেষ করার কথা ছিল 10 ঘন্টার মধ্যে, সে যদি 8 ঘন্টা শেষ করে, এই যে 2 ঘন্টা সেভ করলো, এই 2 ঘন্টায় তাকে যদি আমরা প্রণোদনা না দেই, তাহলে সে পরবর্তীতে আর আর কাজ স্পিড পাবে না, সেও আস্তে আস্তে কাজ করবে। এতে মানে কাজের যে উদ্দীপনা সেটা নষ্ট হবে, প্রতিষ্ঠানের কর্মীদের স্কিলটা নষ্ট হয়ে যাবে। তো এখন সে সে একটা প্রস্তাব দিচ্ছে যে সাধারণত যে 10 ঘন্টার কাজ যদি আজ 8 ঘন্টায় করতে পারে, এক্সট্রা যে 2 ঘন্টা সে আগে করে ফেলছে তাকে আমরা 50% টাকা দিয়ে দিব, কেমন? এটা হচ্ছে তার একটা প্ল্যান। আবার কোথাও কোথাও এর বলছে এরা 50% থেকে 75% পর্যন্ত বোনাস প্রদান করা হয়। এখানে একটা সূত্র আছে, নর্মাল ওয়েজেস প্লাস বোনাস, কেমন? এখন এটা কিভাবে বের করতে হয়, এখানে ফর্মুলা দেওয়া আছে। হ্যাঁ, 50% অফ টাইম সেভড ইন্টু রেট পার আওয়ার। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে আমরা সহজে বুঝতে পারবো। ধরা যাক কোনো কাজের জন্য স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 10 ঘন্টা, কেমন? কিন্তু একজন কর্মী সম্পন্ন করছে 8 ঘন্টা, 2 ঘন্টা সেভ করছে। এখন সে যে 8 ঘন্টায় করছে 10 ঘন্টার কাজ, 2 ঘন্টা যে সেভ করলো, তাকে যদি আমরা প্রণোদনা না দিই, তাহলে পরবর্তী সে আর 8 ঘন্টায় করবে না, সেও 10 ঘন্টায় করবে। এখন তাকে কি একটা এক্সট্রা সুবিধা দিতে হবে। এখন এটা নিয়ে তার একটা প্রস্তাবনা আছে, সে একটা ফর্মুলা ডেভেলপ করছে যে প্রতি ঘন্টার মজুরি যেহেতু 100 টাকা করে পাবে, সে 8 ঘন্টা করছে 800 টাকা পেয়ে যাবে। বাকি 2 ঘন্টা যে সে সেভ করলো, সেই এখানে কি কিছু পাবে না? অবশ্যই পাবে। এই 2 ঘন্টার জন্য তাকে তাকে 50% দিতে হবে, কেমন? এর সব ফর্মুলা হয়েছে টাইম সেভড, 50% অফ টাইম সেভড ইন্টু রেট পার আওয়ার, অর্থাৎ 50% গুণন 2 গুণন ওই যে পার আওয়ার যেটা আর কি 100, কেমন? ফলে সে কত পাবে? আরো 100 টাকা পাবে। অর্থাৎ সে 8 ঘন্টার জন্য 800 টাকা, আর অতিরিক্ত বোনাস হিসেবে পাবে 100 টাকা। তার টোটাল 900 টাকা হবে আর কি। এটা হলো তার হেলথি বলছে, এই প্ল্যানের কথা বলছে, কেমন? আরো কিছু প্ল্যান আছে, আমরা দেখি। রোয়ান প্রিমিয়াম প্ল্যান কি বলছে একটু দেখেন তো। সময় সাশ্রয়ী হওয়া সময়ের অনুপাতে বোনাস প্রদান করা হয়, তবে এটি একটি নির্দিষ্ট সূত্রে নির্ধারিত। এখানে বোনাসের পরিমাণ সীমাবদ্ধ থাকে, তাই অতিরিক্ত বোনাসের ঝুঁকি কম। রন প্রিমিয়াম পরিকল্পনা হলো একটি উদ্দীপনামূলক মজুরি ব্যবস্থা, যেখানে কর্মী নির্ধারিত মান সময়ের কম সময়ে কাজ সম্পন্ন করলে সাশ্রয়ীকৃত সময়ের অনুপাতে বোনাস বা প্রিমিয়াম পায়। গ্লাস গ্লাসগোর জেমস রোয়ান 1898 সালে রোয়ান প্রিমিয়াম পরিকল্পনা প্রবর্তন করেন। তার নামানুসারে এই পদ্ধতির নামকরণ করা হয়। এই পদ্ধতিতে উৎপাদনের জন্য প্রমাণ সময় এবং মজুরির হার নির্দিষ্ট থাকে। শুধু বোনাস পদ্ধতি নির্ণয় পদ্ধতি হেলসি পদ্ধতির অপেক্ষা পৃথক। রোয়ানের মতে বোনাসের হার বাঁচানোর সময় ও প্রমাণ সময়ের ভিত্তিতে বা অনুপাতে হওয়া উচিত। যেই এখানে শ্রমিক এখানে নির্দিষ্ট হুম এখানে বেসিক্যালি সে বলছে যে আহ, যে শ্রমিক কাজটি নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ করবে, সে নিয়মিত মজুরি, সে যতটুকু সময়ে কাজ করছে সে পাবে, এবং যতটুকু তোমার টাইম সে সেভ করতে পারছে, কেমন, টাইম বাঁচাতে পারছে, তার উপরেও বোনাস পাবে, একই কথা, আগের মতোই, কেমন? একটা হচ্ছে সে নর্মাল নর্মাল সবাই যেটা পায় সেটাও পাবে। আবার সে অতিরিক্ত স্পিড মানে দ্রুত দক্ষতার কারণে যে যে কাজ সময় সেভ করছে, তার জন্য তাকে আমরা বোনাস দিব, কেমন? এটা হচ্ছে মূল কথা, কেমন? নিয়মিত মজুরি প্লাস বোনাস। এখন কিভাবে দিব সেই জন্য একটা ফর্মুলা আছে, টাইম সেভড বা স্ট্যান্ডার্ড টাইম। এখানে একটা ফর্মুলা দেওয়া আছে ইনটু টাইম টেকেন। আচ্ছা, এখানে সূত্র থেকে সূত্রটা মনে না রাখতে পারলে কোনো অসুবিধা নাই, আমরা ম্যাথ থেকে দেখি কি বলছে, কেমন? এখানে বলছে ধরা যাক স্ট্যান্ডার্ড সময় হলো 10 ঘন্টা, কেমন? ব্যয়িত সময় হলো 8 ঘন্টা, এবং প্রতি ঘন্টায় পাওয়া যাবে 100 টাকা। তাহলে এখন যেহেতু 10 ঘন্টায় কাজ শেষ হওয়ার কথা, কিন্তু শেষ করে ফেলছে 8 ঘন্টা, 2 ঘন্টা সেভ করে ফেলছে, কেমন? তো 8 ঘন্টার জন্য 100 টাকা করে 800 টাকা পেয়ে যাবে। এটা তো আমরা বুঝলাম, কেমন? ঘন্টার জন্য 100 টাকা করে কত পাবে? 100 টাকা। সেভ করছে কয় ঘন্টা? 2 ঘন্টা। এই যে 2 ঘন্টা সেভ করছে, এখন এটার জন্য বোনাস পাবে কিভাবে? 2 বা টোটাল টোটাল ঘন্টা যেটা আছে 10, কেমন? টোটাল ঘন্টা ছিল 10, এই 10 দ্বারা ভাগ করতে হবে, ইন্টু 8 ইন্টু 100, কেমন? তাহলে কত আসে? 160। তাহলে আগে ছিল 800, আর নতুন করে আসলো 160, টোটাল 960 টাকা, কেমন? তাহলে এখানে সে একটা ফর্মুলা ডেভেলপ করছে যে যে বোনাস আমরা কিভাবে দিব। সময় সাশ্রয় ভাগ মান সময়, কেমন? সময় সাশ্রয় হয়েছে 2 ঘন্টা, আর টোটাল ঘন্টা মান সময় মানে স্টার্টার টাইম এটা ছিল 10, কেমন? ইন্টু বলছে সময় ব্যয়, টোটাল সময় ছিল 8 ঘন্টা, আর ঘন্টা প্রতি ছিল 100 টাকা। এটা হচ্ছে তার ফর্মুলা আর কি, কেমন? এই আর কি। টেইলর, সেও একটা ইনসেন্টিভ প্ল্যান দিছে। কি বলছে? সে বলছে নির্ধারিত মান উৎপাদন, স্ট্যান্ডার্ড আউটপুট পূরণ করলে উচ্চ হারে মজুরি,
এবং পূরণ না করলে নিম্নহারে মজুরি দেওয়া হবে। সে শাস্তির কথা বলছে যে যদি স্ট্যান্ডার্ড আউটপুট পূরণ করতে পারে তাহলে তাকে দেওয়া হবে উচ্চ হারে মজুরি, কেমন, হাই স্যালারি দেওয়া হবে। আর যদি পূরণ করতে না পারে তাহলে তাকে একটু পানিশমেন্ট দিবে, কেমন, মানে ডিসকারেজ করবে যাতে কাজের স্কিল বাড়ে। এটা একটা ইনসেন্টিভ। হ্যাঁ, মানে প্রণোদয়ের দুই প্রকার আছে, একটা হচ্ছে পজিটিভ ইনসেন্টিভ, একটা নেগেটিভ ইনসেন্টিভ। নেগেটিভ ইনসেন্টিভ মানে বকা দেওয়া, তিরস্কার করা, ডিমোশন করা, চাকরিচ্যুত করা। এতে অন্যরা ভয় পেয়ে যায় এবং অন্যরা কাজ করে। আমরা যেরকম বকাঝকা করি না, সেটা একটা কিন্তু ইনসেন্টিভ, কেমন, নেগেটিভ ইনসেন্টিভ আর কি। তো সে বলছে যে টার্গেট পূরণ করতে না পারলে তাকে নিম্নহারে কি দেওয়া হবে, মজুরি দেওয়া হবে। এতে শ্রমিককে লক্ষ্য অর্জনে অধিক উৎসাহিত করে। হ্যাঁ, তো সে কি বলছে, যেসব শ্রমিক মান বা নির্ধারিত উৎপাদনের 100%-এর কম উৎপাদন করে, যারা 100%-এর নিচে উৎপাদন করবে ওরা নেগেটিভ, কেমন, তারা 83% হারে মজুরি পাবে। আর যারা 100% বা তার বেশি উৎপাদন করে তারা 125% হারে মজুরি পাবে। এর সাথে সময় হারের 50% অতিরিক্ত বোনাস পাবে, কেমন। অর্থাৎ দক্ষ শ্রমিকরা বেশি কাজ করলে বেশি আয় করবে, তাদের অধিক উৎপাদন মনোযোগী হবে এবং উৎসাহিত হবে আর কি, কেমন। এটা হলো তার একটা প্ল্যান, যে যারা বেশি কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে, যারা টার্গেট পূরণ করতে পারবে না তাদেরকে আরো শাস্তির ব্যবস্থা করবে আর কি, কেমন। এরপরে ম্যারিক ম্যারিক কি বলছে যে এই পদ্ধতি টেলরের পার্থক্য থেকে আর একটু উন্নত সংস্করণ, কেমন। এই পদ্ধতি আদর্শ উৎপাদনের কম উৎপাদনের জন্য কোনরূপ জরিমানা করা হয় না। এখানে তো একটু জরিমানার ব্যবস্থা আছে। বলছে পূরণ না করলে শাস্তির ব্যবস্থা আছে। এখানে সে শাস্তি দিবে না, সে দিবে কি, দক্ষতার জন্য 83% পর্যন্ত স্বাভাবিক কার্যহার। দক্ষতার যদি 83% থেকে 100% পর্যন্ত কাজ করতে পারে তাহলে পাবে 110%, কেমন। আর 100% উপরে যদি কাজ করতে পারে তাহলে পাবে 120%। অর্থাৎ সে বরাবরই কাজের উপর ভিত্তি করে কি করবে, যারা 83% পর্যন্ত কাজ করবে তারা পাবে স্বাভাবিক স্বাভাবিক স্যালারি। যারা 83 থেকে 100% তারা 110% পাবে। যারা 100% উপরে কাজ করবে তারা পাবে 120%। অর্থাৎ নেগেটিভের প্রতি সে বিশ্বাসী না, ম্যারি, কেমন। আরো কিছু প্ল্যান আছে এখানে, একটু রিডিং দিবেন, কেমন। আচ্ছা, এখানে অতিরিক্ত সুবিধা বা ফ্রিঞ্জ বেনিফিটস মানে কি, এটা জাস্ট উদাহরণগুলো শিখতে হবে। চিকিৎসা, এটা সরাসরি টাকা পাওয়া যাবে না কিন্তু আপনার টাকা বা সেভ করবে চিকিৎসা, কেমন। তারপরে আছে বাসস্থান, তারপরে আছে ছুটি ছাটা, এগুলো হচ্ছে অনগদ সুবিধা, কেমন, অনগদ সুবিধা। এরপরে আছে নৈমিত্তিক নৈমিত্তিক বা ক্যাজুয়াল লেবার, কেমন। স্বল্প সময়ের জন্য যারা নিয়োগপ্রাপ্ত হয় তাদেরকে বলা হয় ক্যাজুয়াল লেবার। লেবার প্রোডাক্টিভিটি মানে হলো যে উৎপাদন দক্ষতার সাথে কতটুকু করতে পারছি আমরা, কেমন। আচ্ছা, লেবার কস্ট ভেরিয়েন্স মানে হলো প্রকৃত শ্রম ব্যয় এবং মাল শ্রম ব্যয়ের মধ্যে পার্থক্য। এখানে কিছু জাবেদা দেওয়া আছে, একটু দেখবেন। তখন আমরা কিছু এমসিকিউ দেখি, কেমন। 1 নম্বর বলছে শ্রম বলতে কি বোঝায়। শ্রম শ্রম আমরা বলছি এটা বেসিক্যালি ইংলিশে বলে লেবার, কেমন। এটার সাথে মানব শক্তি জড়িত। তার মানে যন্ত্র, উৎপাদন, বিক্রয় কোনোটাই না, মানব শক্তি যেখানে সেটাই উত্তর, কেমন। মানব শক্তি দ্বারা সম্পাদিত কাজ শ্রম, যেহেতু লেবারের সাথে সম্পর্ক, লেবার মানুষের সাথে সম্পর্ক, ম্যান পাওয়ার, কেমন। মানব শক্তি ব্যবহার করে কাঁচামালকে পণ্যে রূপান্তর করাই হলো শ্রম। শ্রম ব্যয়, লেবার কস্ট বলতে কি বোঝায়, কেমন। লেবার কস্ট বলতে আমরা যে মানব শক্তি ব্যবহার করবো তাদেরকে তো ফ্রিতে করাতে পারবো না, তাদেরকে হয় আমরা মজুরি দিব, না হয় বেতন দিব, না হয় ভাতা দিব, না হয় বোনাস দিব। এই ধরনের যে ব্যয় হয় সেটা হলো শ্রম ব্যয়, কেমন। তাহলে উত্তর হবে কোনটা, শ্রমিকের প্রদত্ত মোট আর্থিক সুবিধা, কেমন, মোট আর্থিক সুবিধা। আচ্ছা, তারপরে আছে নিচে কোনটি প্রত্যক্ষ শ্রমের উদাহরণ। হ্যাঁ, প্রত্যক্ষ শ্রমের উদাহরণ যারা সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত সেটা হলো প্রত্যক্ষ শ্রম, কেমন। অর্থাৎ পণ্য উৎপাদনের সাথে সরাসরি যুক্ত এবং সহজে শনাক্তযোগ্য হলো প্রত্যক্ষ শ্রম। তাহলে কোনটা হবে, মেশিন মেশিন অপারেটরের মজুরি, মেশিন যারা চালায় সেটা হলো আমাদের প্রত্যক্ষ খরচ, কেমন। আহ আচ্ছা, তারপরটা পড়েন দেখি, 4 নম্বরটা কি বলছে, 4-5 পড়েন দেখি। পরোক্ষ শ্রমের বৈশিষ্ট্য কোনটি? হুম। উৎপাদন কার্যক্রমকে সহায়তা করে। হুম। সময়ভিত্তিক মজুরি পদ্ধতির প্রধান ভিত্তি কি? হুম। নির্দিষ্ট সময়। সময়, এটা বলাই আছে, সময়ভিত্তিক মজুরির হ্যাঁ, হলো নির্দিষ্ট সময়, কেমন। আচ্ছা, তারপর সাথে কি বলছে, ওভার টাইম বলতে কি বোঝায়। অতিরিক্ত সময়ে কাজের জন্য অতিরিক্ত মজুরি। অতিরিক্ত সময়ে যদি কাজ করে তাহলে সেটার জন্য অতিরিক্ত মজুরি, কেমন। আচ্ছা, জব কার্ডের প্রধান উদ্দেশ্য কি হবে। জব কার্ড বলতে আমরা কি বলছি, নির্দিষ্ট কাজের জন্য শ্রম সময় রেকর্ড করা হয় এবং প্রত্যক্ষ পরোক্ষ শ্রম নির্ধারণ করা যায়। তাহলে কাজে শ্রমিক কত সময় ব্যয় করছে, অর্থাৎ কোন কাজে কোন শ্রমিক কত সময় ব্যয় করছে
সেটা জানা যায় কেমন। আচ্ছা, শ্রমিক টার্ন ওভার, টার্ন ওভার মানে হলো যে মানে চেঞ্জ হওয়া আর কি, অর্থাৎ চাকরিতে যোগদান, কিছু কিছু শ্রমিক চলে যাবে, কিছু শ্রমিক আবার যোগদান করবে, কিছু চাকরি ছাড়বে, কিছু যোগদান করবে, অর্থাৎ চাকরিচ্যুত হয় আবার চাকরি যোগদান করে। এখানে বলা আছে যে শ্রমিক যোগদান করে আবার চাকরি ত্যাগ করে কেমন, এটা একবার টার্ন ওভার। টার্ন ওভার মানে আসা যাওয়া আর কি, কেমন আসা যাওয়া করে। সেটা সীমিত পর্যায়ে হলে আমাদের জন্য ভালো, আর অতিরিক্ত হলে প্রতিষ্ঠান শেষ হয়ে যাবে কেমন। এই জন্য দেখবেন যে অনেক চাকরিতে বলে যায় 2 বছর আগে আপনি চাকরি ছাড়তে পারবেন না। আমি একটা চাকরিতে ভাইবা দিয়েছিলাম প্রাইভেট একটা কলেজে, বলে আপনি 1 বছর আগে চাকরি ছাড়তে পারবেন না, এমনকি আপনি সার্টিফিকেট জমা দিতে হবে। আমি আর রাজি হই নাই কেমন। আচ্ছা, শ্রমিকের নিয়োগ ও চাকরি ত্যাগের হার। হ্যাঁ, আমি যদি সরকারি চাকরি হয় তা যাইতে পারবে না, দরকার নেই আমার আর যান। আচ্ছা, প্রণোদনার পরিকল্পনা, ইনসেনটিভ স্কিমের মূল উদ্দেশ্য কি কেমন। মূল উদ্দেশ্য হলো শ্রমিকদেরকে অধিক অধিক কাজে উৎসাহিত করা কেমন। ইনসেনটিভ দেওয়া হয় বেসিক্যালি উৎসাহিত করার জন্য, যাতে সে কাজটা ভালো করে করে। তাহলে উৎপাদনে কি করা, উৎসাহিত করা। প্রত্যক্ষ শ্রম কোথায় চার্জ করে, এগুলো দেখলে পারবেন কেমন। সমাবৃত্তিক মজুরি পদ্ধতি বা টাইম রেট সিস্টেম অনুযায়ী শ্রমিক মজুরি কিভাবে নির্ধারিত হয়, কিভাবে হবে এটা, কি হবে এটা, এটা বুঝে গেছে কেমন। সময় ভিত্তিক, সময় ভিত্তিক মানে সময় অনুযায়ী স্যালারি পাবে কেমন, সময় অনুযায়ী, জি স্যার। তাহলে অনুগুলো অনুগুলো হবে না। আচ্ছা, এখন একটা ম্যাথ দেখি আমরা। একটি কারখানার শ্রমিক সময় ভিত্তিক মজুরি পদ্ধতি অনুযায়ী 1 ঘন্টা কাজ করলে 100 টাকা পাবে কেমন, প্রতি ঘন্টা 100 টাকা কাজ করেন, মানে অর্থাৎ 1 ঘন্টা কাজ করলে 100 টাকা। যদি কোনো শ্রমিক 8 ঘন্টা কাজ করে তাহলে 800 টাকা পাবে কেমন, 100 × 8 800 টাকা। যদি 5 দিন কাজ করে 5 আর 40 4000 টাকা পাবে আর কি, কেমন সহজ। 100 টাকা 800 5 দিনে 40। আচ্ছা, একটি শ্রমিক ঘন্টা প্রতি 100 টাকা পায়, 1 ঘন্টা কাজ করলে 100 টাকা মজুরি পায়। নির্ধারিত মান সময় হলো 40 ঘন্টা। হ্যাঁ, স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে 40 ঘন্টা। এখন যদি সে কাজ করে 35 ঘন্টায় কাজটা শেষ করে ফেলে কেমন, তার মানে 5 ঘন্টা সেভ করছে। তাহলে 100 আর 35, এইটা নিয়ে কোনো আলাপ নাই কেমন, 3500 টাকা সে এমনি পাবে। 100 আর কত, 35, তাহলে 3500 টাকা তার ফিক্স। বাকি সে যে 5 ঘন্টা সেভ করছে সে কি কিছু পাবে না, অবশ্যই পাবে। হেলসি প্রিমিয়াম প্ল্যান বলছে যে সে 50% পাবে কেমন, যে যা পাওয়ার কথা তার 50% পাবে। তাহলে আমরা দেখি কত পাওয়ার কথা, সে আরো পাওয়ার কথা ছিল 500 টাকা, তাই না। সে যদি 40 ঘন্টা কাজ করতো সে 4000 টাকা পাইতো, তাই না। তাই সে কত, 3500 টাকা। আর যে 5 ঘন্টা সেভ করছে তার জন্য সে 50% পাবে, 5 ঘন্টার জন্য 500 পাওয়ার কথা পাবে 250 টাকা আর কি, কেমন। তাহলে 3500 আর 250 হলো 3750 কেমন। আহ 3700, আমি কি হিসাব ভুল করছি, এটা এটা কি হিসাব যোগফল ঠিক আছে, এটা যোগফল ভুল আছে না। 3750 হবে, কত হবে, 3750। এটা ভুল আছে কেমন, এটা দেখতে হবে 3750। আহ আচ্ছা, বুঝছেন ব্যাপারটা। জি স্যার। এটা উত্তর ভুল আছে, এটা 3750 হবে। আচ্ছা, এরপরে 18 নম্বরটা দেখেন, হেলথি প্রিমিয়াম, একই প্রশ্ন কেমন, যে 80 টাকা করে পাবে, স্টার্ট টাইম হচ্ছে 50 ঘন্টা, কিন্তু শেষ করছে 35 ঘন্টায়, মানে 5 ঘন্টা সেভ করছে। তাহলে 45 × 80 কেমন, এটা নিয়ে কোনো আলাপ নেই, 45 × 80, তাহলে কত হবে, 45 × 80 হবে 3600 টাকা। আর সে সেভ করছে কত ঘন্টা, 45 ঘন্টা, আর এখানে 50 ঘন্টা, 5 ঘন্টা সেভ করতে পারছে তাই না। 5 ঘন্টা কি জি করছে, স্যার। সেভ করছে, তাই সে অর্ধেক সেভ। পাবে আর কি, কেমন, হ্যাঁ অর্ধেক পাবে আর কি। তো 5 ঘন্টার জন্য সে পাওয়ার কথা ছিল, আমরা হিসাব করি 5 40 5 8 40 400 টাকা, তো 200 টাকা পাবে আর কি, কেমন অর্ধেকটা পাবে আর কি, 200 টাকা, 4200 টাকা। বুঝছে না, বুঝেন নাই। জি স্যার, এখানে বুঝছি। যোগফল গুলাতে একটু সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে এখানে, 3600 যোগ ওটা 200 সমান 3800, যোগফল গুলাতে একটু ভালো সমস্যা হচ্ছে দেখতেছি। আচ্ছা, একটু দেখবো কেমন। আচ্ছা, রোয়ানটা দেখি কেমন, রোয়ান কি বলছে। একটি কাজের স্টার্ট টাইম হলো, এগুলো পারবেন না, সহজ আছে কেমন, এগুলো একদম সিম্পল আছে। ও, ইনসেনটিভ ওয়েজ, ইনসেনটিভ ওয়েজ হলো কি করা, আমরা এটা বলছি একটু আগেই, মূলত শ্রমিকদের কি করা, উৎসাহিত করা কেমন, উৎসাহিত করা। কেন উৎসাহিত করবে, যাতে সে দক্ষতার সাথে কাজ করে, তাহলে দক্ষতা ও উৎপাদন বাড়াতে অতিরিক্ত বোনাস হলো ইনসেনটিভ কেমন। ফ্রিঞ্জ বেনিফিটস মানে হলো অতিরিক্ত সুবিধা, মানে কি, এটা হচ্ছে অনার্থিক সুবিধা বেসিক্যালি কেমন, যেমন চিকিৎসা সুবিধা ও ছুটি কেমন। অনার্থিক সুবিধা মানে হচ্ছে অনগদ সুবিধা আর কি, যে আমাদের সুবিধা দুই রকম, একটা আর্থিক আর একটা অনার্থিক বা অনগদ কেমন। আচ্ছা, লেবার প্রোডাক্টিভিটি মানে হলো যে কম খরচে উৎপাদন করা কেমন, কম খরচে অধিক উৎপাদন করা, সেটা হচ্ছে লেবার প্রোডাক্টিভিটি। তাহলে যখন শ্রমিক দক্ষতার সাথে উৎপাদন করে সেটা হচ্ছে লেবার প্রোডাক্টিভিটি কেমন। আচ্ছা, এগুলো কিছু জার্নাল দেওয়া আছে। মজুরি সংগঠিত হলে কি হবে, জাবেদা কি হবে কেমন।
মজুরি যখন সংগঠিত হবে তাহলে মজুরি হিসাব ডেবিট, আর ওয়ার্কিং প্রোগ্রেস ক্রেডিট হবে। কেমন? ওয়ার্কিং প্রোগ্রেস বা এখানে কি দেওয়া আছে, মজুরি হিসাব ডেবিট। আচ্ছা, মজুরি সংগঠিত হলে যখন হয় তখন সঠিক জবাবে মজুরি হিসাব ডেবিট, আর যদি নগদে পরিশোধ করে দেয় তাহলে নগদ হিসাব ক্রেডিট, আর যদি বাকিতে রাখে তাহলে প্রদেয় হিসাব, প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট। কেমন? এটা একটা ম্যাথ আসছিল 25 বিসিএস এ, ওখান থেকে দেওয়া আর কি। কেমন? প্রত্যক্ষ শ্রম উৎপাদন স্থানান্তর করলে, হ্যাঁ, যখন যখন প্রত্যক্ষ শ্রমকে উৎপাদনে ট্রান্সফার করা হয়, কেমন, তখন যাবে হবে প্রত্যক্ষ শ্রমের জন্য যাবে হবে আমাদের কি করতে হবে, এটা ওয়ার্কিং প্রোগ্রেস হিসাব ডেবিট, আর প্রত্যক্ষ শ্রমটা ক্রেডিট হয়ে যাবে। কেমন? এটা আমরা যাবে শুরুতে দেওয়া আছে। যখন শ্রমকে আমরা কি করবো, উৎপাদন কি করবো, ট্রান্সফার করে দিব, তখন আমাদের ওয়ার্কিং প্রোগ্রেস বা চলতি কার্য হিসাব ডেবিট হবে, আর প্রত্যক্ষ শ্রম হিসাব ক্রেডিট হয়ে যাবে। কেমন? আচ্ছা, পরোক্ষ শ্রম ব্যয় হলো কোনটি? কেমন? পরোক্ষ শ্রম ব্যয় হলো যেটা, হ্যাঁ, বলেন। মানে প্রত্যক্ষ শ্রমকে আমরা কিভাবে উৎপাদনে ট্রান্সফার করতেছি, মানে বিষয়টা আসলে ক্লিয়ার না। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রত্যক্ষ শ্রম সরাসরি উৎপাদন অংশ হওয়ায়, প্রত্যক্ষ শ্রম যদি মানে উৎপাদন কার্যে জড়িত হয়, কেমন, অর্থাৎ একটা প্রোডাকশন পণ্য উৎপাদন করতে যে শ্রম, সেই খরচটা যদি আমরা উৎপাদনের সাথে সম্পৃক্ত করতে চাই, এটা একটা বেসিক্যালি ম্যাথের জাবেদা দিছে এখানে। আমাদের এখানে একটা জাবেদা আছে, দেখেন। শুরুতে একটা জাবেদা, এই যে এটা, এই যে মজুরি যখন সংগঠিত হয় তখন মজুরি হিসাব ডেবিট, তখন যদি নগদে পরিশোধ করে তাহলে নগদ হিসাব ক্রেডিট। কেমন? এরপরে প্রত্যক্ষ শ্রম যদি উৎপাদন, এটা একটা জাবেদাই আছে আলাদা, হ্যাঁ, ডিরেক্ট লেবার চার্জ টু প্রোডাকশন। কেমন? তখন চলতি কার্য হিসাব ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট। এরপর পরোক্ষ শ্রম যখন উপরিব্যয় স্থানান্তর করা হয়, কেমন, পরোক্ষ শ্রম তখন কারখানা উপরিব্যয় হিসাব ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট। আর যদি প্রত্যক্ষ শ্রমকে স্থানান্তর করা হয় তখন কি হবে, চলতি কার্য হিসাব ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট। এটা একটা জাবেদাই আসছে পরীক্ষায়, আমার মনে হয় 35 বিসিএস এ আসছিল, ওইটা থেকে দাও আর কি এটা। কেমন? উম এই হলো মোটামুটি আর কি চ্যাপ্টারের মূল বিষয় এখানে। এই যে জব কার্ড ব্যবহৃত হয় কোথায়, নির্দিষ্ট কাজের হিসাব লিপিবদ্ধ করার জন্য জব কার্ড ব্যবহৃত হয়। কেমন? টাইম কার্ড হয় যে শ্রমিকদের আগমন নির্গমন, কেমন, কখন আসছে, অর্থাৎ উপস্থিতির সময় কখন আসছে কখন গেছে সেটা জানার জন্য। কেমন? বোনাস স্কিম হলো মূলত আহ শ্রমিকদেরকে উৎসাহিত করার জন্য। কেমন? শ্রমিকদেরকে উৎসাহিত করার জন্য যাতে তারা ঠিকমতো কাজ করে। পরোক্ষ শ্রম সেটা আমরা বলছি অলরেডি, যেটা উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত নয়। কেমন? আচ্ছা, তারপরে স্ট্যান্ডার্ড আউটপুট 100 ইউনিট, অ্যাকচুয়াল আউটপুট 120, তাহলে ডিফারেন্স হলো 20। কেমন? প্রতি ইউনিটের জন্য বোনাস 2 টাকা হলে 40 টাকা আর কি। কেমন? সহজ। এখন এই চ্যাপ্টারটা মোটামুটি একদমই সহজ। কেমন? মানে একদম সহজ, একটু রিডিং দিলে মোটামুটি কি করবেন, বুঝতে পারবেন। কেমন? আর কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কি করতে হবে, গ্রুপে স্ক্রিনশট দিয়ে জানাতে পারবেন। তাহলে আপনাদের কনফিউশনটা কেটে যাবে। কেমন? এটা অত বড় চ্যাপ্টার না, এই যে শেষ, এটা এখানে শেষ, এই পর্যন্তই। কেমন? অত বড় চ্যাপ্টার না, নতুন একটা টপিক, মোটামুটি আশা করি অসুবিধা হবে না। এটা রোয়ান প্ল্যান কি বলছে, একটি স্ট্যান্ডার্ড টাইম হলো 10 ঘন্টা, শ্রমিক কাজ করছে কত, 8 ঘন্টা। কেমন? ঘন্টা প্রতি মজুরি হলো 100 টাকা। তাহলে সে 8 ঘন্টা কাজ করছে, 100 টাকা করে 800 টাকা পেয়ে যাবে। কেমন? এটা ফিক্স। 2 ঘন্টা সেভ করতে পারছে। কেমন? 10 ঘন্টা কাজ সে করছে, 8 ঘন্টা, 2 ঘন্টা কি করছে, সেভ করছে। এটার জন্য আমাদেরকে হিসাব করতে হবে, যেটা আমরা করছি একটু আগে। 2 ঘন্টা সেভ, তাহলে 2 কে 10 দ্বারা ভাগ করতে হবে, 8 দ্বারা গুণ করলাম, 100 দ্বারা গুণ করলে 160 টাকা। কেমন? 160 টাকা, তাহলে 960 টাকা হবে আর কি। 960 টাকা, এই আর কি। এগুলো মোটামুটি হেলসি প্ল্যান, রোয়ান প্ল্যানের কিছু ম্যাথ আছে, একটু দেখবেন, দু একটা দেখবেন, যাতে একটা এক করলে ভালো করে হবে, বেশি করতে হবে না। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। না স্যার। এখন আপনাদের কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে, যেহেতু ও, সামনে পরীক্ষা চলে আসছে। কখন যে ডেট দেয় তা বলা যায় না, যখনই দেয় যাতে পরীক্ষাটা কি আমরা নিতে মানে চান্স যাতে হয়ে যায় সেই হিসাবে চেষ্টা করতে হবে। কেমন? আর পরীক্ষাগুলো অবশ্যই সিরিয়াস ভাবে দিবেন। আমরা যে পরীক্ষাগুলো নেই, বইগুলো দাগায় দাগাই বা শিটগুলো ভালো করে রিভাইজ করে যাতে 1 নাম্বার না ছুটে, হ্যাঁ, এভাবে দিতে হবে আর কি। তাহলে পরীক্ষাটা গুরুত্ব থাকবে। আহ, আর আমাদের বইটা দ্রুত কালেকশন করে নেন, পরে মামুন রকমাইতে পাওয়া যাচ্ছে না, মামুনসে এখনো পাবেন। একটু অর্ডার করে নিয়ে নেন, পরে না পাইলে আবার কিনতে পারবেন না, কারণ আবার প্রিন্টে গেলে সময় লাগবে। বইটা শেষ হয়ে যেতে পারে সম্ভাবনা। কেমন? তাইলে রেখে দিই নাকি? কোনো প্রশ্ন আছে? না স্যার। রাখবো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।